আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি টপিক শিখব, আর সেগুলো হচ্ছে অনুপ্রভা ও প্রতিপ্রভা সৃষ্টির ব্যাখ্যা এবং জাল পাসপোর্ট ও জাল টাকা শনাক্তকরণের মূলনীতি। তার আগেই বলে রাখি, যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে খুব জলদি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো শুরু করা যাক। অনুপ্রভা এবং প্রতিপ্রভা সৃষ্টির সাথে যে সকল তড়িৎচুম্বকীয় তরঙ্গ জড়িত আমরা আগে সেগুলো চিনে নিই। ইউভি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার। ভিজিবল অর্থাৎ দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। আয়া রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 780 থেকে 10⁶ ন্যানোমিটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তরঙ্গ দৈর্ঘ্য ইউভি রশ্মি থেকে ভিজিবল অর্থাৎ দৃশ্যমান আলোর বেশি, আবার দৃশ্যমান আলো হচ্ছে আয়া রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য আরও বেশি বা বড়। একইভাবে আমরা জানি যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তার শক্তি E=h নিউ। এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, নিউ হচ্ছে ওই আলোর কম্পাঙ্ক। এক্ষেত্রে কম্পাঙ্ক নিউ সমান হচ্ছে c/λ। তাহলে এই c/λ মধ্যে c হচ্ছে আলোর বেগ এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এক্ষেত্রে এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট, c আলোর বেগ, এটি অল টাইম কনস্ট্যান্ট। সুতরাং আমরা বলতে পারি E ইজ প্রপোর্শনাল 1/λ, অর্থাৎ যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তার শক্তি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে শক্তি তত কম হবে, বা আমরা একটু উল্টাভাবে বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে শক্তি তত বেশি হবে। অর্থাৎ এক্ষেত্রে ইউভি রশ্মি দৃশ্যমান এবং আয়া রশ্মির দিকে তাকালে দেখা যায় ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, অর্থাৎ ইউভি রশ্মির শক্তি সবচেয়ে বেশি। অপরদিকে আয়া রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়, অর্থাৎ আয়া রশ্মির শক্তি সবচেয়ে কম। এখন আমরা দেখি কিভাবে অনুপ্রভা ও প্রতিপ্রভা সৃষ্টি হয়। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি যেখানে পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন কি অবস্থায় থাকে তার জন্য কয়েকটি অবস্থা দেখানো হয়েছে। আমরা জানি ধাতব পরমাণুর ক্ষেত্রে যদি বাইরে থেকে শক্তি প্রয়োগ করা হয় তাহলে তার সর্বশেষ শক্তি স্তর হতে ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গমন করে। কিন্তু অধাতব পরমাণুর ক্ষেত্রে বা যাদের ক্ষেত্রে ধাতব বৈশিষ্ট্য অনেক কম, সে সকল পরমাণুর ক্ষেত্রে আমরা যদি বাইরে থেকে শক্তি প্রয়োগ করি তাহলে ওই পরমাণুর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনটি লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে গমন করতে পারে না, তবে উচ্চ শক্তি অবস্থা প্রাপ্ত হয়, যেটাকে আমরা বলে থাকি উত্তেজিত অবস্থা। তো এখানে একটি উদাহরণ এরকম দেখানো হচ্ছে যে একটি পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন যখন স্বাভাবিক অবস্থায় থাকে, বাইরে থেকে শক্তি প্রয়োগ করা হয়নি, অর্থাৎ সে কোনো শক্তি লাভ করেনি, স্থিতিশীল অবস্থায় আছে, সেটাকে আমরা বলে থাকি স্বাভাবিক অবস্থা বা গ্রাউন্ড স্টেট। এই সময় ওই পরমাণুর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনগুলো সাধারণত যুগ্ম অবস্থায় থাকে। এটি পরমাণু ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, কোথাও অযুগ্ম অবস্থায়ও থাকে। তো সেক্ষেত্রে এই যুগ্ম অবস্থায় ইলেকট্রন যখন থাকে স্থিতিশীল অবস্থায় সবচেয়ে নিম্ন শক্তি অবস্থায়, সেটাকে আমরা বলে থাকি স্বাভাবিক অবস্থা বা গ্রাউন্ড স্টেট। এই স্বাভাবিক অবস্থার মধ্যে আমরা আবার এখানে কয়েকটি স্তর বিভাজন দেখতে পাচ্ছি। এই পুরা 4টি লাইন সমৃদ্ধ একটি যে স্তর দেখা যাচ্ছে এটাকে আমরা পুরাটাকে স্বাভাবিক স্তর বলছি। আবার ওই স্বাভাবিক স্তর মধ্যে কালোর পাশাপাশি যে লাল লাইনগুলো দেখানো হয়েছে রেড কালারের, এই রেড কালারের লাইনগুলো দ্বারা বোঝানো হচ্ছে এগুলো ভাইব্রেশনাল স্তর বা কম্পন স্তর। এই ভাইব্রেশনাল স্তর বা কম্পন স্তরগুলোর ব্যাখ্যা হচ্ছে এরকম যে ইলেকট্রন যদি সবচেয়ে নিম্ন শক্তি অবস্থা প্রাপ্ত থাকে, অর্থাৎ এই কম্পন স্তরগুলোর মধ্যে সবচেয়ে নিম্ন শক্তি অবস্থা প্রাপ্ত থাকে, তাহলে সে অল্প অল্প শক্তি শোষণ করে এই ভাইব্রেশনাল স্তরগুলোর মধ্যে সে ধীরে ধীরে উপরের দিকে উঠতে পারবে। যতটুকু শক্তি সে শোষণ করে খুবই অল্প পরিমাণ, সেই শক্তিটা হয়ে থাকে আয়া রশ্মির অনুরূপ। সেক্ষেত্রে যে কোনো পরমাণু যদি অল্প পরিমাণ শক্তি শোষণ করে তার একই অবস্থার কম্পন স্তরগুলোর মধ্যে ধীরে ধীরে উপরের দিকে উঠতে পারে, তাহলে সে অল্প পরিমাণ তাপ শক্তি শোষণ করতে পারে বা কিছুটা উষ্ণ অবস্থা প্রাপ্ত হয়। এক্ষেত্রে ইলেকট্রন যদি বেশি পরিমাণ শক্তি শোষণ করে তাহলে ওই ইলেকট্রন উত্তেজিত অবস্থা প্রাপ্ত হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন যদি ইউভি রশ্মি শোষণ করে তাহলে সেই ইলেকট্রনটি
স্বাভাবিক অবস্থা হতে উত্তেজিত অবস্থায় চলে যায়, যেখানে ইলেকট্রনের কোনো একটি ইলেকট্রনের শক্তি কিছুটা বেড়ে যায়, সেটাকে আমরা বলছি প্রথম উত্তেজিত অবস্থা। কারণ এর থেকে যদি আরও বেশি শক্তি শোষণ করে ইলেকট্রন আরও উত্তেজিত অবস্থায় যেতে পারে, আরও বেশি শক্তি লাভ করতে পারে, তখন সেটাকে আমরা বলে থাকি দ্বিতীয় উত্তেজিত অবস্থা। অর্থাৎ প্রথম উত্তেজিত অবস্থা, দ্বিতীয় উত্তেজিত অবস্থা, ইলেকট্রনের স্পিন একই রকম হলেও ইলেকট্রনগুলোর শক্তি এখানে একটু কম, এবং দ্বিতীয় উত্তেজিত অবস্থায় এই দুটি ইলেকট্রনের শক্তি আরেকটু বেশি। এই কারণে এটাকে আমরা বলছি প্রথম উত্তেজিত অবস্থা এবং এটাকে আমরা বলছি দ্বিতীয় উত্তেজিত অবস্থা। অনুরূপভাবে এই প্রথম এবং দ্বিতীয় উত্তেজিত অবস্থার মধ্যেও সেখানে একাধিক কম্পন স্তর রয়েছে, অর্থাৎ ওখানে থাকা অবস্থায় ওই ইলেকট্রন চাইলে অল্প পরিমাণ শক্তি শোষণ করে, অর্থাৎ আয়ার রশ্মি শোষণ করে সে কম্পন স্তরগুলোর মধ্যে উপরের দিকে উঠতে পারবে, আবার আয়ার রশ্মি বিকিরণ করে সে উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে নামতে পারবে। তো আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে উত্তেজিত অবস্থা প্রাপ্ত হওয়ার পর আমরা যে উদ্দেশ্যে বলছি, অর্থাৎ অনুপ্রভা এবং প্রতিপ্রভা সৃষ্টির সময় যেটা ঘটে, যে উত্তেজিত অবস্থা প্রাপ্ত হওয়ার পর ইলেকট্রন যদি কম্পন স্তরগুলোর মধ্যে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে, তাহলে সে খুবই অল্প পরিমাণ শক্তি বিকিরণ করে, যেই শক্তিটা সাধারণত আয়ার রশ্মির অনুরূপ হয়ে থাকে, এই যে আয়ার রশ্মি। এবং ওই ঘটনাটাকে আমরা বলে থাকি ভাইব্রেশনাল রিল্যাক্সেশন, অর্থাৎ কম্পন স্তরগুলোর মধ্যে সে কিছুটা রিল্যাক্স অবস্থা প্রাপ্ত হয়, কিছুটা নিম্ন শক্তি অবস্থা প্রাপ্ত হয়। এই কারণে এই ঘটনাকে বলা হয়ে থাকে ভাইব্রেশনাল রিল্যাক্সেশন। এই ভাইব্রেশনাল রিল্যাক্সেশনটা দ্বিতীয় উত্তেজিত অবস্থায় ঘটতে পারে, আবার প্রথম উত্তেজিত অবস্থায় ঘটতে পারে। যে কোনো ক্ষেত্রে ইলেকট্রন যখন কিছুটা শক্তি বিকিরণ করে, অর্থাৎ আয়ার রশ্মি বিকিরণ করে তার কম্পন স্তরগুলোর মধ্যে নিচের দিকে নেমে আসে, তখন সেই ঘটনাটাকে আমরা বলে থাকি ভাইব্রেশনাল রিল্যাক্সেশন। এবং এক্ষেত্রে ইলেকট্রন অল্প পরিমাণ শক্তি বিকিরণ করে, যেটা হয়ে থাকে আয়ার রশ্মি। ইলেকট্রন গ্রাউন্ড স্টেট থেকে যখন উত্তেজিত অবস্থা প্রাপ্ত হয়, তখন সে ইউভি রশ্মি শোষণ করে থাকে, যার তরঙ্গ দৈর্ঘ্য কম। অর্থাৎ এই তিনটি তড়িৎচৌম্বকীয় তরঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ কম, অর্থাৎ শক্তি বেশি। এই বেশি শক্তি থেকে সে কিছুটা শক্তি আয়ার রশ্মি হিসাবে বিকিরণ করে ভাইব্রেশনাল রিল্যাক্সেশনের মাধ্যমে সে কিছুটা স্বস্তিতে আসে। এরপরে যখন ইলেকট্রন এখান থেকে গ্রাউন্ড স্টেটে ফিরে আসে, তখন যে শক্তি বিকিরণ করে তার ইউভি রশ্মির তুলনায় একটু কম হয়ে থাকে। যেহেতু বিকিরিত রশ্মির শক্তিটি ইউভি রশ্মির তুলনায় কম, তাহলে অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আর আমরা দেখতে পাচ্ছি যে ইউভি রশ্মির তুলনায় ভিজিবল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই এই বিকিরিত রশ্মিটি হয়ে থাকে সাধারণত দৃশ্যমান। আর তখন সেই ঘটনাটাকে আমরা বলে থাকি প্রতিপ্রভা, অর্থাৎ ফ্লোরিসেন্স। অপরদিকে আমরা দেখি যে এই উত্তেজিত অবস্থা থেকে ইলেকট্রন যদি সরাসরি গ্রাউন্ড স্টেটে না আসে, আমরা মাঝে আরেকটি অবস্থা দেখতে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে উত্তেজিত ট্রিপলেট অবস্থা। এই উত্তেজিত ট্রিপলেট অবস্থাতে ইলেকট্রন সাধারণত একমুখী থাকে, তবে শক্তি এই দুটি স্তরের মাঝামাঝি কোথাও থাকে। এই কারণে আমরা বলতে পারি যে এই উত্তেজিত অবস্থার থেকে উত্তেজিত ট্রিপলেট অবস্থার শক্তি কিছুটা কম হয়, আবার গ্রাউন্ড স্টেট থেকে শক্তি কিছুটা বেশি হয়। অনুরূপভাবে আমরা এটাও বলতে পারি যে উত্তেজিত ট্রিপলেট অবস্থাটা যেমন এই দুটি স্তরের মাঝখানে পাওয়া গেছে, গ্রাউন্ড স্টেট এবং প্রথম উত্তেজিত অবস্থা, এই উত্তেজিত ট্রিপলেট অবস্থাটি এই দুটি স্তরের মাঝখানেও কোথাও ঘটতে পারে। তখন সেক্ষেত্রে ইলেকট্রন দুটি শক্তি কিছুটা বেশি থাকবে, কিন্তু ইলেকট্রন দুটি অবশ্যই একমুখী থাকবে। এটাকে আমরা বলে থাকি উত্তেজিত ট্রিপলেট অবস্থা। তো উত্তেজিত ট্রিপলেট অবস্থায় ইলেকট্রন দুটি একমুখী থাকে। এক্ষেত্রে উত্তেজিত অবস্থা থেকে ইলেকট্রন যদি শক্তি বিকিরণের মাধ্যমে তার ওই উত্তেজিত ট্রিপলেট অবস্থায় যায়, সেখানেও কিছুটা শক্তি সে বিকিরণ করে। এই বিকিরিত শক্তিটি সাধারণত হয়ে থাকে আয়ার, তবে কখনো কখনো দৃশ্যমান হতে পারে। এক্ষেত্রে যে ঘটনার মাধ্যমে ইলেকট্রন উত্তেজিত অবস্থা থেকে উত্তেজিত ট্রিপলেট অবস্থায় আসে, তাকে বলা হয় ইন্টার সিস্টেম ক্রসিং, অর্থাৎ দুটি উত্তেজিত অবস্থার মধ্যে ইলেকট্রনের ট্রানজিশন। এই কারণে এই ঘটনাটাকে বলা হয়ে থাকে ইন্টার সিস্টেম ক্রসিং। এক্ষেত্রে ইলেকট্রন যখন এই উত্তেজিত ট্রিপলেট অবস্থা থেকে গ্রাউন্ড স্টেটে ফিরে আসে, সেটিও অবশ্যই এই তার শোষিত শক্তির থেকে শক্তিতে কম। যেহেতু শক্তি শোষিত শক্তির তুলনায় কম, অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য শোষিত শক্তি অর্থাৎ ইউভি রশ্মি থেকে কিছুটা বেশি। যেহেতু এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিছুটা বেশি, সেটি হয়ে থাকে দৃশ্যমান। আর যখনই দৃশ্যমান হয়, তখনই আমরা সেই ঘটনাটাকে বলে থাকি অনুপ্রভা বা ফসফোরিসেন্স। অর্থাৎ ফ্লোরিসেন্স এবং ফসফোরিসেন্স বা প্রতিপ্রভা এবং অনুপ্রভা দুটিতেই দৃশ্যমান আলো সৃষ্টি হয়,
কিন্তু প্রতিপ্রভা সৃষ্টির ক্ষেত্রে ইন্টার সিস্টেম ক্রসিংটা ঘটে না। এই কারণে প্রতিপ্রভা ঘটনাটি তৎক্ষণাৎ ঘটে, অর্থাৎ আলো যতক্ষণ আমরা সরবরাহ করি ততক্ষণ প্রতিপ্রভা ঘটে, কিন্তু যখনই আমরা আলো সরবরাহ বন্ধ করে দিই তখন আর প্রতিপ্রভা ঘটে না। এই কারণে অনেক ক্ষেত্রেই আমরা বলে থাকি প্রতিপ্রভা হচ্ছে তৎক্ষণাৎ, সাথে সাথেই অফ হয়ে যায়, আলো বন্ধ করে দেওয়ার সাথে সাথেই প্রতিপ্রভা ঘটনাটি বন্ধ হয়ে যায়। কিন্তু যেহেতু অনুপ্রভার ক্ষেত্রে ইন্টার সিস্টেম ক্রসিং ঘটে, তারপরেই ওই উত্তেজিত ট্রিপলেট অবস্থা থেকে ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে ফিরে আসে, সেক্ষেত্রে আলো সরবরাহ যদি আমরা বন্ধ করে দিই, অর্থাৎ ইউভি রশ্মি সরবরাহটা যদি বন্ধ করে দিই, তার কিছুক্ষণ পরেও এই ঘটনাটি দেখা যায়। অর্থাৎ আলোক সরবরাহ যদি আমরা বন্ধ করে দেওয়ার পরেও দৃশ্যমান আলো বিকিরিত হতে দেখি, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সেই ঘটনাটি অনুপ্রভা বা ফসফোরিসেন্স। তো এই হচ্ছে কিভাবে অনুপ্রভা এবং প্রতিপ্রভা সৃষ্টি হয় যে কোনো একটি পদার্থের ক্ষেত্রে। এই ধরনের অনুপ্রভা বা প্রতিপ্রভা সৃষ্টিকারী বিভিন্ন ধরনের যৌগ রয়েছে, যেমন ফসফোর টাইপের যৌগ। ফসফোর যৌগের মধ্যে ফসফরাস পরমাণু থাকে, যেই পরমাণুটি এভাবে অনুপ্রভা বা প্রতিপ্রভা সৃষ্টির জন্য দায়ী। আমরা দেখলাম যে অনুপ্রভা এবং প্রতিপ্রভা কিভাবে সৃষ্টি হয়। এই ঘটনাটি কাজে লাগিয়ে আমরা জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে একটি টাকার নির্দিষ্ট স্থানে ফসফর জাতীয় বস্তু লাগানো থাকে। এই ফসফর জাতীয় বস্তুর মধ্যে কোনো একটি পরমাণু থাকে যে অনুপ্রভা বা প্রতিপ্রভা সৃষ্টির জন্য দায়ী। আর যেহেতু অরিজিনাল টাকা বা অরিজিনাল পাসপোর্টে এই ধরনের ফসফর জাতীয় কেমিক্যালস লাগানো থাকে, তাই ইউভি রশ্মি ফেলার পর সেই ইউভি রশ্মি শোষণ করে ফসফর জাতীয় বস্তুর পরমাণু ইলেকট্রন উত্তেজিত অবস্থা প্রাপ্ত হয় ইউভি রশ্মি শোষণ করার মাধ্যমে। ফাইনালি যখন ওই ইলেকট্রন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, সে আবার শক্তি বিকিরণ করে, কিন্তু বিকিরিত রশ্মিটির শক্তি হয়ে থাকে শোষিত শক্তির তুলনায় কম। অর্থাৎ এই বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য হয়ে থাকে ইউভি রশ্মির তুলনায় একটু বেশি। যেহেতু ইউভি রশ্মি থেকে দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্য কিছুটা বেশি, তাই সেই আলোটি হয়ে থাকে সাধারণত দৃশ্যমান, তখন আমরা এটি খালি চোখে দেখতে পাই। এই ঘটনাটি কাজে লাগিয়ে আমরা জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণ করতে পারি, কারণ জাল টাকা বা জাল পাসপোর্টে এই ফসফর জাতীয় কেমিক্যালস লাগানো থাকে না, ফলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে এই টাকাটি ফেক। এই কৌশলটি কাজে লাগিয়ে ব্যাংকে অটোমেটিক্যালি টাকা গোনার সময় আমরা ফেক নোটগুলো আলাদা করে ফেলতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আগামী দিন আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হব। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।